আপনি কিছু বুঝেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এই হলফনামায় আনুমানিক ফিগার বসিয়ে দেওয়া হয়, কারণ এই হলফনামায় কিন্তু কোনো সাপোর্টিং কাগজ দেওয়া হয় না, অর্থাৎ সরকারি তার হিসাব এই সে দেওয়া হয় না। এক, দুই হলো ইলেকশন কমিশনে ইলেকশনের খরচ কিন্তু নির্ধারিত করে দেওয়া হয় যে জি। 25 লাখের ভিতরে বেশি খরচ করতে পারবেন না। তাহলে যদি বেশি দেখায় তাহলে তো সে ধরা খাবে, তার নমিনেশন পেপার বাতিল হবে। আবার কম দিলে সে ইলেকশন করলো কেমন করে? অর্থাৎ এমন একটা বিষয় যে ইলেকশনে কিন্তু কমপক্ষে একেবারে ফেলে দিল 5 কোটি, উপরে 20 কোটি, 100 কোটি ঢাকা শহরে পর্যন্ত খরচ করবে। তো এই যে হিসাবে, এটা হিসাব জালিয়াতি আমি মনে করি। সবগুলো বড় দলের নেতাদের খরচ বেশ কম আমার কাছে মনে হয়েছে, এবং ঢাকা শহরে অনেক জায়গায় খরচ হবে। আমি জানি একবার সালমান রহমান সাহেব আপনার ইলেকশন করেছিল মোহাম্মদপুর থেকে। আমি তখন ইন্ডিপেন্ডেন্টের নিউজ এডিটর ছিলাম। তো আমার সামনে আমার এডিটর জিজ্ঞেস করলো যে উনি তো পাশ করবে, তো পাশ করবে না, উনি নিচের দিক থেকে ফার্স্ট হবে। তারপরে দেখা গেল প্রতি ভোটার প্রতি ওনার খরচ হয়েছে 10 লক্ষ টাকা, কিন্তু ও নিচের দিক থেকে ফার্স্ট হয়েছে। তো সুতরাং কি পরিমাণ টাকা খরচ করেছিল, অঢেল টাকা খরচ করছে, কিন্তু হলফনামায় ঠিকই কম দিয়েছে, হয়তো 20, তখনকার সময় 20-25 লাখ টাকা দিছে। সুতরাং আমি এখানে কিন্তু দীর্ঘ করার পক্ষে। যারা আপনার নমিনেশন দিবে, এটা কমপক্ষে 2-3 মাস আগে একটা লিস্ট দুদকে সাবমিট করা দরকার, তার সততা পরীক্ষার জন্য। এবং তার হিসাব যেটা দিবে, এটা 3 মাস আগে সাবমিট করা দরকার। রাজনৈতিক দলগুলোতে চাওয়া দরকার যে তুমি কতজন নমিনেশন দিবা, তাদের নাম এবং ঠিকানা দাও। তারপরে দুদক এবং প্রয়োজনে আরো সংস্থা লাগিয়ে তাদের সততা এবং হিসাব এগুলো সব যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রার্থীটা দেওয়া দরকার। আমি মনে করি এখন দেশে কিন্তু দুর্নীতি একটা বড় সমস্যা। সুতরাং দুর্নীতি ধরার এটাও যে একটা সৎ লোককে নির্বাচনে ক্যান্ডিডেট করা। সুতরাং আমি মনে করি 3 মাস আগে দুদক বলেন, ডিজিডিএফ বলেন, এনএসআই বলেন, এইচবি বলেন, সব ব্রাঞ্চ থেকে আপনার তদন্ত করে তার সততা যাচাই করা হবে। তাহলে হয়তো আমাদের যে গণতান্ত্রিক যাত্রা, মানবিক যাত্রা, আমি বলবো যে মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন যেটা আকাঙ্ক্ষা করি, যেটা প্রত্যাশা করি স্বাধীনতা যুদ্ধের থেকে, এটা কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ একটা সৎ লোকের পক্ষে সম্ভব, অসৎ লোক কোনোদিন এই গণতন্ত্র চাইবে না, আইনের শাসনও চাইবে না, সুশাসনও চাইবে না। রাজনীতিকে যদি গণতন্ত্রে, আসলে দেশকে যদি গণতান্ত্রিক করতে হয় এবং মানবিক শাসন, আইনের শাসন তৈরি করতে হয়, তাহলে আমি কিন্তু সহজে, আপনি সহজে আইন ভাঙি না, সহজে কোর্টে গিয়ে আমরা মিথ্যা স্টেটমেন্টও দেব না, কারণ আমাদের ভিতরে তো সততা আছে। এখন সুযোগের অভাবে হোক আর যে কেউই হোক না কেন, আমরা কিন্তু সৎ থেকেছি, এবং বাই ডিসিশন অনেক সুযোগও আসলে তাও সৎ থেকেছি। আমরা কিন্তু ধরেন, আপনারা এখন একটা ইউটিউব আছে, আপনি টাকা ইনকাম করেন বেশি বেশি, আমি একটু কম কম করি, তাও তো আমার পরে 2 লাখ টাকা, 2 লাখ টাকা মাসে থাকে। আমি তো এর বেশি স্টেটমেন্ট দিলেই মিথ্যা দেওয়া হবে, হ্যাঁ, এর কম দিলেও মিথ্যা দেওয়া হবে। সুতরাং যারা ফিক্সড ইনকাম, ধরেন সরকারি চাকরি, ঘুষ খায় না, তার স্টেটমেন্ট কিন্তু হয়তো যদি আপনি চান তাকে প্রার্থী করেন, রিটায়ার করছে, সে কিন্তু তাই ওইটাই দিবে, কিন্তু সে ঘুষ খাইছে যেটা, সেটা কিন্তু হিসাবে আসবে না। সুতরাং প্রার্থী করতে হলে আগে সৎ প্রার্থী করতে হবে। এটার জন্য অনেক আগের থেকে প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জটিল ব্যাপার আমি নিয়ে আলোচনা করতেছি। যেমন ধরেন আপনার অনেক আপনার মানে রাজনীতিবিদ তার পেশা হিসেবে উল্লেখ করেছে যে উনি আপনার ব্যবসায়ী। আবার ডাক্তার শফিকুর রহমান, ওনার বাৎসরিক আয় হলো 3,60,000 টাকা, বুঝলেন? 3,60,000 টাকা উনি 1 বছর ইনকাম করেন। ওনার পেশা কি? চিকিৎসক, উনি চিকিৎসা পেশা। তো ওনার চেম্বার কোথায়, এটা কি আপনি জানেন? অথবা উনি কি না, আসলে চিকিৎসা পেশায় করেন, নাকি মাসে মাত্র 25,000 টাকা ইনকাম করেন? এটা কেন? আমার কথা হলো কি, একটা বিশ্বাসযোগ্য অ্যামাউন্ট ওনারা দিচ্ছেন না কেন? এটা কি সিস্টেমের দোষ, নাকি ওনাদের মন মানসিকতা কোনো একটা ঝামেলা আছে? আর যদি মন দুইটাই। মানসিকতায় ঝামেলা থাকে, তেমন লোক আমাদের নেতা হবে কিভাবে?
না, এটাই তো প্রশ্ন। একটা হলো সিস্টেমের সমস্যা, আর একটা হলো যে প্রার্থী হয় সে মন মানসিকতা। কারণ এই যে এখানে ডিসঅনেস্টি করলো হিসাব দেওয়ার ক্ষেত্রে, এটাতে তার কাছে আপনি কি করে গণতন্ত্র বা আমরা যে দেশে আশা করি তার পক্ষে সম্ভব? বড় দলের প্রধান, তারা তো হিসাব গোজামিল দিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন যেভাবে চেয়েছে ওইটার সাথে মিলায় একটা হিসাব দিয়ে দিয়েছে। এখন ধরেন এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আপনি দেখবেন সব প্রার্থীর কি ছিল, মাছ চাষ ছিল। কারণ মাছ চাষ ট্যাক্স ফ্রি ছিল, সব মাছ ব্যবসায়ী এই হিসাব না, হিসাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো এরকমই তো এখন শফিকুর রহমান সাহেব ডাক্তার, এটা তো স্বাভাবিক, তার প্র্যাকটিস বলতে পারে, সে বলে দিছে। হয়তো চেম্বারও বসে না, 24 আওয়ার্স পলিটিক্স করে, চেম্বারও বসে না, একটু লাগাই দিল আর কি। এই জন্যই আমি বলছি 3 মাস আগে প্রার্থীদের তালিকা দেওয়া, এবং তা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুদক সহকার, অনেক জায়গায় তো টাকার বিনিময় হতে পারে। সুতরাং দুদকেও তো এরকম একটা ইয়ে আছে, শোনা যায় যে ওখানেও কিন্তু আপনার অসৎ উপলব্ধ করা হয়। সুতরাং অনেক অনেক গোয়েন্দা সংস্থা দিয়ে পরীক্ষা করে সৎ লোকটাকে বেছে বের করা। আর কত খরচ করবে এটার একটা সিলিং থাকবে বটে, এমন জায়গায় নিয়ে আসা যাতে সৎ লোকও ইলেকশন করতে পারে। যেমন ধরেন ইলেকশনের সময় ইলেকশন কমিশনে বরাদ্দ থাকবে সরকারের, সে একটা কমন জায়গায় প্রচার হবে, কমন জায়গায় পোস্টার হবে, ইলেকশন কমিশন করে দিবে প্রার্থীদের, সমস্যা তো নাই। আপনার এই জন্যই আমি মনে করি যে এইটাকে ইলেকশন প্রসেসকে সততার ভিতরে নিয়ে আসা, এটা তো হচ্ছে না। এবারেও নির্বাচন সেই গতানুগতিক পদ্ধতিতেই হচ্ছে, তাহলে লাভটা হলো কি? এখন ধরেন আপনার এলাকায় একজন পেশাজীবী, একজন শিক্ষক, একজন প্রফেসর, তার ইনকাম কোথায়? তিনি তো ইলেকশন করতে পারবেন না, অথচ তিনি হয়তো বেশি দক্ষ, তিনি হয়তো বেশি সমাজসেবী, বেশি জনগণের জন্য দিতে পারবে, তিনি প্রার্থী হতে পারবেন না। কারণ নির্বাচন করতে হলে তো 10 কোটি 20 কোটি টাকা লাগে, তার তো সেই সঞ্চয় নাই। সুতরাং এমন একটা প্রসেস করতে হবে যেটা বলবা যে সরকারের পক্ষ থেকে ইলেকশনটা করে দেওয়া এইভাবে যে খরচের বিষয়টা দায়িত্বটা অল্প খরচের ভিতরে। হ্যাঁ, ধরেন পোস্টার লাগানোর দরকার, একটা সেন্ট্রাল প্লেসে সব প্রার্থীর পোস্টার থাকলো, ইলেকশন কমিশন ব্যবস্থা করলো, একই মঞ্চে বক্তৃতা দিল, একবার দুইবার। আমেরিকাতে হয় শোডাউন, হয়তো তো এরকম শোডাউন করলো তারা। শোডাউন বলতে কি, বক্তৃতা, প্রার্থী সব দলের প্রার্থী অ্যালফাবেটিক্যালি নাম হলো, একদিন একদিন পর পর বক্তৃতা হলো, বা একদিনে 10 মিনিট বা 15 মিনিট বক্তৃতা দিতে দিল, তার ইশতেহার সে শোনালো কি করবে না করবে। একটা, আমার কথা হচ্ছে প্রসেসটাকে একটা সততার জায়গায় নিয়ে আসা। অসৎ ভাবে নির্বাচিত হয়ে অসৎ ভাবে টাকা খরচ করে, ধরেন একটা লোক 10 কোটি টাকা খরচ করলো প্রার্থী, তাহলে সে 10 কোটি টাকা উঠাবে না? মুদ্রাস্ফীতি সহ 15 কোটি টাকা উঠাবে, আর পরবর্তী ইলেকশনের জন্য আবার মুদ্রাস্ফীতি হবে 20 কোটি হবে, আবার সে 20 কোটি টাকা চুরি করবে। তো চোর তো ইলেকশন প্রসেস মানুষকে চোর বানায় ফেলে। সুতরাং এই জন্য বলছি ইলেকশন প্রসেসটাকে সততার মধ্যে আনতে হবে। বলেন। আবার আরেকটা জিনিস বলি আপনাকে, ইলেকশন তো ঘনে আসলো, আর 1 মাস 9 দিনের মতো আছে। তো এই ইলেকশনকে কেন্দ্র করে এর মধ্যে আমরা কিন্তু নানা ধরনের ভোটের হিসাবের দিক দিয়েও নানা ধরনের মেরুকরণ দেখছি। তো এই মেরুকরণ গুলো নিয়ে একটু কথা বলা দরকার, এই কারণে যে আমরা কি দেখলাম যে বিএনপির সঙ্গে অনেকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ পাওয়ার জন্য নিজের দলীয় আদর্শকে বিসর্জন দিল, আবার এটাকে তারা আবার নির্বাচন কৌশল হিসেবে মেনেও নিল। আবার এদিকে জামাতের সঙ্গে দেখলাম এনসিপি যুক্ত হলো, যে দলগুলো সম্পর্কে আগে বলা হতো যে জামাতের এ টিম বি টিম, দেখা গেলো যে এই যে বলা বলিটা এটা ঠিকই ছিল, সবাই এ টিম বি টিম হয়ে যুক্ত হয়ে গেল। আমার আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন, এই যে জামাতের সঙ্গে যে এনসিপি যুক্ত হলো, জামাতের জোটের সঙ্গে, এতে লাভ হলো কার? এনসিপি নাকি জামাতের নাকি জনগণের? দেখেন, আপনিও টকশোতে কথা বলেছেন, আমিও বলেছি। আমার সম্পর্কে একটা ধারণা আছে, এনসিপি সম্পর্কে আমি বেশি সমালোচক ছিলাম, কারণ আমার প্রত্যাশাও বেশি ছিল। কারণ 71-এ মুক্তিযুদ্ধ করেছি, ওখান থেকে 90 আন্দোলনেও ছিলাম। তারপরে যখন 24-এ 5ই আগস্টে পরিবর্তন হয়ে গেল, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তখন কিন্তু আমার প্রত্যাশা ছিল আকাশ সমান
যে এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই দেশটাকে এই অভ্যুত্থানের পরে যে শিশু জনতা সহ কয়েক প্রায় হাজার খানেক লোক জীবন দিল, এতে হয়তো আমাদের প্রত্যাশার কাছাকাছি যাব, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হলো না। 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবারও নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এই ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয় নাই, সরকারেও অংশ নেয় নাই, এই ছাত্ররা নিয়েছে। তারপরেও আমি আশা করছিলাম যে অন্তত পক্ষে এনসিপি টিকে থাকুক থার্ড পার্টি হিসাবে, অর্থাৎ একটা নিরপেক্ষ আলাদাভাবে ইলেকশন করুক। সরকাররা আসলো 2-3 বছর, 2-3 টার্ম তারা ইলেকশন করলে হয়তো একটা, এই যে দ্বিদলীয় সিস্টেমের বাইরে আমরা বারবার বেরোতে চাইছি, এটা তো বেরোনোর সুযোগ রাখলো না। এখন ধরেন এনসিপি জামাতের সাথে একদিক দেখেন জামাতের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ সবাই বলেছে, তারা বিভিন্ন ভাবে, জামাতের তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লোক থাকে, গুপ্ত ভাবে থাকে, এটা তো প্রকাশ্যেই ছিল, তারা জয়েন করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রথম প্রশ্ন হলো, এই জামাতে যুক্ত হয়েছে মানে এই এনসিপির একটা গ্রুপ জয়েন করেছে, আর একটু গ্রুপ আপত্তি করেছে, আর একটু গ্রুপ বেরিয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এনসিপি তো শেষ, এখানে শেষ। এখন দেখবেন জামাতের ভিতরে আত্মীকরণ হয়ে যাবে। যেমন আওয়ামী লীগের সময় ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর নির্বাচনের সময় আপনি দেখলেন যে শিবির পাওয়া গেল, আগে তো শিবির ছিল না, সব হেলমেট বাহিনী ছিল, সব ছাত্রলীগের নেতা ছিল। ধরেন ফ্যাসিস্ট সরকার যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, ওই সরকারের পতন না হতো, তাহলে তো আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটিতে শিবির দেখতেন না, এতে শিবির হয়েছে। এখন ধরেন আওয়ামী লীগের সাথে মাঝে মধ্যে জামাতে ইসলাম ঘষাঘষি করেছে, 86 সালেও করেছে। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভিতরে গুপ্ত জামাত আছে, বিএনপির সাথে তো দীর্ঘদিন একসাথে ছিল। এই বিএনপির তো ভিতরে অনেক, আপনার কমপক্ষে 10% গুপ্ত জামাত পাবেন, এবং এদেরকে বের করা খুব, স্ক্রিন আউট করা খুব কঠিন। এআই দিয়ে যদি সম্ভব হয় তাদের বের করা, কারণ বিএনপি একটা মধ্যপন্থী দল, তাদের রাজনীতি ঠিক রাখতে হলে জামাতকে, গুপ্ত জামাতকে স্ক্রিন আউট করতে হবে, নইলে তারা সঠিক পথে আসতে পারবে না। আমি তো আমাদের সাংবাদিকদের ভিতরে কয়েকজনকে জানি, তারা গুপ্ত জামাত, জানি আমি, কিন্তু এটা আপনি, তারা আবার অতিমাত্রায় বিএনপি, যারা জামাত তারা কিন্তু অতিমাত্রায় বিএনপি, এবং এমন ভাবে ফ্ল্যাটারিং করে যে নেতৃত্ব তাদের বিশ্বাস করে। এবং যত আপনি খেয়াল করে দেখেন, এই যে বিভিন্ন জায়গায় বসে যাওয়া, এই যাওয়া, এগুলোর ভিতরে কিন্তু ওই গুপ্ত জামাতই বেশি। তো সুতরাং আমি বলবো যে বিএনপিকেও প্রসিদ্ধ করা উচিত, মানে একদম মধ্যপন্থী রাজনীতিবিদ, ধরো ছাত্র দল থেকে, ছাত্র কাল থেকে যেগুলো আসছে সেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। এবং এই যে গুপ্ত জামাত, এটাকে কিন্তু যে প্রসেসেই হোক স্ক্রিন আউট করে বের করে দেওয়া উচিত, কারণ মধ্যপন্থী দল এই দেশের দরকার। সুতরাং বিএনপি একটা মধ্যবর্তী, পরিশুদ্ধ মধ্যবর্তী দল হিসেবে গড়ে তুলতে একমাত্র আমার ধারণা জামাতের, গুপ্ত জামাত কমপক্ষে 10% আছে। এটা পরিষ্কার হওয়া উচিত। আর আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি যে এনসিপি থাকলো না, এনসিপি এই ইলেকশন প্রসেসে মরণ ঘটে গেল। আরেকটা সমস্যা হলো, ধরেন এই যে জামাতের সাথে যারা ঐক্য করলো, এনসিপি আলাদা প্রতীক করবে, তারা বরাবর বলছে আমরা মধ্যপন্থার দল, তাহলে ইশতেহার তো দিবে ইসলামিক আন্দোলন বাংলাদেশে, এখনো কিন্তু সমঝোতা তাদের কমপ্লিট হয় নাই, বার্গেনিং আছে। এনসিপি হয়তো মেনে গেছে, 30টা সিট নিয়ে মেনে গেছে, কিন্তু অন্যদের আছে, ইশতেহার তো করতে হবে। ইশতেহারের সময় কিন্তু গন্ডগোল লেগে যাবে, কারণ এক একজনের এক এক আদর্শ, এটা একসাথে কি করবে? তাহলে তো আমরা দেখবো যদি একটা ইশতেহার হয়, করতে পারে, তাহলে ধরে নেব তারা সবাই আসলে গুপ্ত, সবাই জামাত, গুপ্ত। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো জামাতকে মনেই করেছে এটা ইসলামিক দলই না, ইশতেহারটা কিভাবে করবে বলেন? এক। দুই হলো, ধরেন জামাতের নেতৃত্বে এই ঐক্যজোট ক্ষমতায় গেল, ক্ষমতাটা চালাবে কেমনে, সরকারটা চালাবে কেমনে? এক একজনের তো এক এক আদর্শ, কিভাবে চালাবে? সুতরাং এখানে ইলেকশন করলেই ওই জামাতের ঐক্যের যারা আছে 10 দল 9 দল, তাদের কিন্তু ঐক্য হয়ে গেছে, বাইন্ডিং, এমনটি আশা করা যায় না। কিন্তু বিএনপির সাইডে যারা আছে, তারা আর কিছু বাম দল টল আছে, নিরপেক্ষ আছে, তারা কেউ কেউ জামাত, বিএনপির সাথে প্রতীক নিয়ে বিএনপিতে যোগদান করে ফেলেছে। আর কেউ কেউ আপনার
তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেমন মান্না ভাই কিন্তু আপনি জানেন কিনা তার স্ক্রিন বাতিল হয়ে গেছে, তার নমিনেশন বাতিল জি। হয়ে গেছে এরকম। এবার বাতিল হওয়ার সংখ্যা কিন্তু অনেক অনেক, হ্যাঁ, সব পার্টি মিলে অনেক বাতিল হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি বাতিল হবে, বুঝছেন? এটা একটা খারাপ না? বলেন একটা প্রার্থী হবে, দেশ চালাবে, তারা নমিনেশন পেপার পূরণ করতে পারে না, তাহলে কেমন হলো ব্যাপারটা, কেমন? এই জন্য আমি বলবো যে আমাদের অপেক্ষা করতে হবে। আসলে আসলে দেশটা কিভাবে চলে, কিভাবে, আমার তো মনে হয় না যে দেশটা ঠিক হবে। এখন ধরেন বিএনপি, তারেক রহমান সাহেব হয়তো ধরেন চেয়ারপারসনই হবে, তাদের সংবিধানে আপনার 7 অনুচ্ছেদে আছে অটোমেটিক সে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, অর্থাৎ যিনি সিনিয়র সহসভাপতি তিনি চেয়ারম্যান হয়, তো তিনি তো ভারপ্রাপ্ত, তার মা মারা গেছে, এই সময় হয়তো তিনি হচ্ছেন না, হয়তো পার্টি কিভাবে এটা ঘোষণা দিবে, কিন্তু ইলেকশনের আগে তার চেয়ারপারসন ঘোষণা দিতে হবে। কারণ এই জন্যই যে এখন ধরেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান চেয়ারম্যান হলে তখন সবাই পোস্টারে, আরপিওতে কিন্তু উল্লেখ আছে যে পোস্টারে পার্টি প্রধানের ছবি ব্যবহার করতে পারবে। তো পার্টি প্রধান কে এখন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা, তিনি তো মৃত, কিন্তু পরলোক গমন করেছে, তাহলে তো তারেক রহমানের ছবি আসে, প্রশ্ন আসে। অথবা চেয়ারপারসন যে হয়, চেয়ারম্যান যে হয় বিএনপির, উনিই তো হবেন। তো ওনার ব্যাপারে তো সেটেল করতে হবে। এবারে কিন্তু যাই বলেন, ইলেকশন কমিশন বড় বেরসিক, যে ও জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। পার্টিগুলোকে, খুচরা পার্টিগুলোকে ফাঁসায় দিছে কিন্তু পুরা, বুঝছেন, পুরো ফাঁসায় দিছে। আগে যে, আগে তো ধরেন যার যার প্রতীকে নির্বাচন করলেও ওই যে জোট করতো সবাই মিলে একদিকে ভোট দিত। এবারে কিন্তু সেই সুযোগ নাই। এদিকে বিএনপি কিন্তু, যেহেতু আমি বলবো একটু উদার গণতান্ত্রিক, ধরেন বিএনপির তো সব জায়গায় 5 জন 6 জন 7 জন করে প্রার্থী আছে। এখন তৃতীয় ছোট ছোট একটা দলকে নমিনেশন দিলে বিএনপির লোকজন কিন্তু ভোট নাও দিতে পারে, কিন্তু জামাতের লোক দেয়। সেই হিসাবে এনসিপির যারা এখন গেছে, তারা এনসিপি যদিও ওই ঘরেরই লোক, ওই ঘরে চলে গেছে, আলটিমেটলি আত্মীকরণ হয়ে যাবে। আপনি দেখবেন আলটিমেটলি মাঝখানে এনসিপির কোনো এন্টিটি আর থাকবে না। এই ইলেকশন প্রসেসে এনসিপির এন্টিটি শেষ হয়ে গেল। এটা কিন্তু আমার জন্য, তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, তাদের অস্তিত্ব থাকা উচিত ছিল, সেটা তারা রক্ষা করতে পারলো না। এটাই। জি, আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, আপনি এটা সংক্ষেপে জবাব দেবেন। এটা হলো যে এই যে এত কিছু বললেন, নির্বাচনের পরিবেশ, নির্বাচনী জোট, নির্বাচনী মেরুকরণ, সব মিলিয়ে, তার মধ্যে আবার আওয়ামী লীগের অনুপস্থিতি, এই সব মিলিয়ে আজকে থেকে 1 মাস 9 দিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা আপনি কেমন দেখছেন? এটা কি খুব শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, কি হবে আপনার কি মনে হয়? আমার কাছে এখন মনে হচ্ছে নির্বাচনটা শান্তিপূর্ণ হতে পারে, যদি হয়, যদি হয়। কারণ এই জন্য বলবো, 1-11 সরকারের সময় 2বার শিডিউল পিছিয়েছে, 10 দিন আগে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, জামাতের আমির কিন্তু বলে ফেলছে যে ইলেকশনের পরেও তারা বিএনপির সাথে কথা বলবে, এবং তারা কিন্তু ইঙ্গিত দিয়েছে তারা হয়তো জাতীয় সরকারে তারা ঢুকতে চায়। তারা এও বলেছে আমরা জিতলে বিএনপি কে জাতীয় সরকারে নেব। এটার ইঙ্গিতটা কি আপনি দেখেন। তারপর জামাতের আমির ভারতের প্রতিনিধির সাথে কথা বলেছে, বলে জিএম কাদেরের মতোই বলছে বলা যাবে না। এগুলো গোপন কথা, কি কথা বলেন আপনি? গোপন কথা কি? আমাদের প্রত্যেকটা নির্বাচনে তো পরাশক্তি গুলো অ্যাক্টিভ থাকে, যার যার পক্ষের শক্তিকে ক্ষমতা আনতে চায়, এটা অ্যাক্টিভ থাকে। এবারেও হয়তো অ্যাক্টিভ আছে, ভারত বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, সব কিন্তু অ্যাক্টিভ আছে, যার যার মতো করে, এক পাকিস্তান, সব যার যার মতো অ্যাক্টিভ আছে। তো এখন দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ভারতের প্রাধান্য আছে। কারণ জিএম কাদের তো আছেই, সেই যে গোপন রাখছে এ পর্যন্ত প্রকাশ করে নাই, সেও তো প্রার্থী দিয়েছে। আর বিএনপি, জামাতের আমির আবার প্রথম বলল যে ভারতের সাথে কথা হয়েছে, সেটা বলা যাবে না তাদের অনুমতি ছাড়া, তো গোপন রাখে। তো এটা কেমন ইলেকশন হলো? তাহলে আগের মতোই ইলেকশন হবে। এখন ইলেকশনে যেটা আমি বলছিলাম, আগে বলতাম যে বিএনপি এবং জামাতের ভিতরে বড় ধরনের সংঘাত হতে পারে, যেহেতু
আমি লক্ষ্য করতেছি যে জামাতের পক্ষ থেকে কিন্তু বিএনপির সাথে একটা সম্পর্ক করে দেওয়া নট আনলাইকলি, এখনো কয়েকদিন আছে, দেখা গেল যে তলে তলে জামাতের সিট ছেড়ে দিল, তলে তলে জামাত সিট নিয়ে নিলেও তো হতে পারে। আগে কিন্তু এটা ছিল একটা প্রসেস, যে জামাতকে 30 সিট, 30টা 40টা সিট চেয়েছিল, ওটা দিতে পারে নাই, বিএনপি দেয় নাই, তারপরে আলাদা হয়ে গেছে। এখন তো গোপনে গোপনে দিয়ে দিল যে ঠিক আছে তোমরা এই 30 সিট লাও, যাও। তাহলে তো সমাধান, আমি টের পেলাম না, কিন্তু হয়ে গেল সমঝোতা। কারণ এখন বিএনপির প্রশ্ন, অর্থাৎ বিএনপির প্রশ্ন জামাতের এই অফার অ্যাকসেপ্ট করবে কিনা। তবে আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত। চায়, অর্থাৎ বিরোধী দল যদি তার ভূমিকা পালন করে ঠিক মতো, যদি সংসদ বর্জন না করে, তাহলে তো মিলেমিশে হয়। সেই সেন্সে আমি পজিটিভ দৃষ্টিতেই দেখবো। একটা সৌহার্দ্যমূলক কথা বলেছেন। আহ, এখন একটা শোকের সময়, তারেক রহমানের জন্য একটা শোকের সময়, বিএনপির জন্য একটা শোকের সময়, কারণ তাদের বহুদিনের নেত্রী আহ বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। এই সময় এ ধরনের কথাকে পজিটিভ দৃষ্টিতেই দেখতে হবে। কিন্তু আহ, রাজনৈতিক বাস্তবতা হয়তো আমরা এই আগামী 1 মাসের মধ্যেই কঠিন রাজনৈতিক বাস্তবতা আসবে। সে সময় যে কথাবার্তা, কার্যকলাপ, কর্মকাণ্ড, সেটাই হবে আসল আহ, নিয়ামক, আসল বিষয়। আচ্ছা, তার মানে আপনি আগে তারা যে ফরম্যাটে মিলেমিশে দেশ চালাতেন, সেই ফরম্যাট যে হবে না এটা আপনি নিশ্চিত হচ্ছেন? আমার মনে হয়, কারণ কি আপনার রাজনৈতিক ফিল্ড এখন সম্পূর্ণভাবে একটা ভিন্ন রকমের প্রেক্ষিতে, ভিন্ন রকমের একটা নিচ্ছে, পরিগ্রহ করছে। যে আপনি দেখেন যে অন্যতম প্রধান দল বিএনপি এবং আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিন্তু আহ, তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তার কর্মকাণ্ড। আওয়ামী লীগের যে মার্ক মানে সিম্বল, নৌকা, সেটা কিন্তু ইলেকশনে থাকতেছে না। কিন্তু থাকতেছে কারা? কয়েক কোটি আওয়ামী লীগের ভোটার। এই ভোটার কোন দিকে যাবে সেটা কিন্তু একটা কঠিন ক্যালকুলেশনের বিষয়। আপনি যে ভূমিকাতে বললেন যে জামাতের এক নেতা বলছেন যে তারা আওয়ামী লীগকে নেতা কর্মীদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন, এ কথা মানে কি? কিসের বিনিময়ে? এটা হচ্ছে আওয়ামী লীগের পন্থীদের ভোটের বিনিময়ে তারা প্রোটেকশন দিবেন। আপনি দেখেন আওয়ামী লীগের ভোট এখন, যারা ভোটার, তারা এক ধরনের মারে গনিমত হয়ে দাঁড়িয়েছে। তারা কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে? কঠিন বাস্তবতায় যদি দেখেন যে তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, মোকদ্দমা আছে, এবং তাদের আহ, তারা এখন একটা হুমকির মুখে আছে। এই হুমকির মুখে যে দল বা যে ব্যক্তি তাদেরকে মানে আশ্বাস দিবে যে আপনার মামলা উঠে নেওয়া হবে, আপনাকে আমরা প্রোটেকশন দেবো, যত রকমের অপরাধী হন না কেন, আপনি আমাকে সহায়তা করেন, আপনার অনুসারীদের নিয়ে আমাকে ভোট দেন, এ ধরনের বিষয় কিন্তু চলতেছে। এবং আমরা ফেসবুকে দেখি, গণমাধ্যমেও দেখি যে জামাতের নেতারা আওয়ামী লীগের যারা পালায় আছেন বা সরে আছেন, তাদের বাড়িতে বস্তা বোঝায় চালও পাঠান, বাজার করে দেন। এই তাদের এই দুঃসময় তারা এসে পাশে দাঁড়াতে চান। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে মানবতা আর একটা কাজ করছেন। কিন্তু আসল হচ্ছে যে ভোটের রাজনীতি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যারা বড় বড় নেতা কর্মী, যে লোকজন সারা বাংলাদেশেই যে মামলাগুলি হয়েছে বিএনপির সহযোগিতায়। হয়তো তারা ডাইরেক্টলি বাদী না, কিন্তু মামলাগুলি বিএনপির লোকেরাই দিচ্ছে। জামাত কিন্তু সব মামলার মধ্যে যায় নাই, যার জন্য জামাতের একটা অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ সহানুভূতি পাইতে পারে আওয়ামী ভোটারদের কাছ থেকে। আহ, এইখানে ইলেকশনের গতি প্রকৃতি নির্ণয় করা এবার কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। আপনার 20-30%, কোনো কোনো সিটে 40-50% ভোট হচ্ছে আওয়ামী লীগের ভোট। এরা যেদিকে যাবে সেই প্রার্থী কিন্তু উইন করে যাবে। এটাই হচ্ছে একটা রিয়াল। জিনিস আমি 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 একটা ব্যাপার এখানে বলতে চাই, যে আমরা দেখেছি যে গত অগাস্টে পট পরিবর্তনের পর জামাতের দিক থেকে একটা খুব চেষ্টা ছিল
যে আওয়ামী ভোটার যারা আছে তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা একটা প্রচেষ্টা তাদের মাঝখান থেকে দেখা গিয়েছিল। আবার বিপরীত দিকে আমরা আরেকটা জিনিস দেখেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে স্থগিত করেছে সরকার, এবং সেই স্থগিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু জামাত ইসলাম। তখন এনসিপি, হাসনাত আব্দুল্লাহ এদের নাম উচ্চারিত হলো, এরা যে আসলে জামাতেরই লোক সেটা তো এখন এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। প্রায় একদিকে তারা উপরে দিয়ে তারা সাহায্য করেছে, আবার ভেতর দিয়ে তারা গাছের গোড়া কেটে দিয়েছে, আওয়ামী লীগের গোড়া কেটে দিয়েছে। এই যে অবস্থানটা, এটাও তো নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন বুঝতে পারছে। আবার তারপরেও আরেকটা জিনিস যে দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষোভ আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কার উপর? আমার ধারণা এনসিপির উপর। কারণ এনসিপি তাদের এই নিষিদ্ধ করার ক্ষেত্রে, অমুক করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই এনসিপি এখন আবার জামাতের সঙ্গে জোট করেছে। তাহলে আওয়ামী লীগের ভোট পাওয়ার ক্ষেত্রে জামাতের যে একটা মানে আপনার সম্ভাবনা ছিল বলে অনেকে মনে করত, সেটা কি আপনি এখনো দেখেন? না, এখানে তো কিছু ভোট এনসিপির জন্য আওয়ামী ভোট কিছুটা কমবে, কিছুটা কমবে। আর একটা বিষয় দেখেন, এই যে জামাত যে 30টা সিট দিয়ে দিল এনসিপি কে, আবার ইসলামী আন্দোলনকে 35টা সিট দিল, জামাতের অ্যাকচুয়াল সিট কয়টা? জামাতের সিট 18টা 20টা। এবার অনেক টেনে টুনে যদি ইসলামী আন্দোলন তার সাথে আসছে, তারপরে আপনার মামুনুল হকের হেফাজতে ইসলাম তার সাথে আসছে, এদেরও সারা দেশব্যাপী 4-5%, কোন জায়গায় 7% ভোট আছে। কিছু কিছু ক্ষেত্রে তারা জামাতকে ভোট দিয়ে আপনার থ্রেশহোল্ড অর্থাৎ মেজরিটি হিসেবে উইন করতে পারে। এতে 25টার বেশি সিট হবে না। এই যে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার জামাত এনসিপি কে ছেড়ে দিছে 30টা, না? আপনি ধরুন যেখানে জামাতের ভোট আছে 5%, এনসিপির ভোট আছে 1%, 6%, এটা তো বিএনপির ক্যান্ডিডেট বা বিএনপির আপনার বিদ্রোহী ক্যান্ডিডেট এদের ধারে কাছেও কিন্তু আসতে পারবে না। এটা হলো রিয়েলিটি। জামাতের, আমি বলি, জামাত মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছেন। সেখানে যান, আমি তো বিক্রি করে দিলাম আপনাকে, ওই সিটে যেয়ে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, কিন্তু তাদের তো ভোট নাই। আসল কথা হচ্ছে ভোট থাকতে হবে। জামাতের ভোট আপনি দেখেন 91-এ ছিল 16%, 2001-এ ছিল 8%, 2001-এ ছিল 8%, 2008-এ এসে তারা 3টে পাইছে, সিট পাইছে। জামাত যেভাবে আপনার একটা পেপার টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে যে তারা সরকার গঠন করে ফেলবে, এই ধরনের কথা আমার কাছে সঠিক বলে মনে হয় না। আপনার অনেক জায়গায় খোঁজ নেন যে দেখবেন যে জামাতের সেখানে কমিটি আছে, সামান্য কিছু লোক আছে। এইখানে এনসিপি তো একটা মারাত্মক ভুল করছে। এনসিপি জামাতের সাথে যে তারা যে কাজটা করছে, তারা একটা যুদ্ধাপরাধীর দল, যে দলটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অ্যাক্টিভলি কাজ করছে, এবং সেইখানে তারা বলে যে তারা ছিল না, তারা মানে সেই সময় অনেকে ছোট ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু সেই দলটা তো যুদ্ধাপরাধীর দল। তারা তো অ্যাক্টিভলি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করছে, তাদের আলবদর বাহিনী করছে। তারপরে তারা রাজাকার হয়েছে, পিস কমিটির মধ্যেও ছিল, মুসলিম লীগও ছিল। এখানে শুধু যে একমাত্র জামাতে ইসলামী ছিল তা তো না, অনেক জায়গায় মুসলিম লীগ ছিল, নিজামে ইসলামী ছিল, বিহারিরা ছিল। সেরকম একটা দলের সাথে এনসিপি, যেটা এক সময় ধরা হইতো যে বাংলাদেশের এই আগস্ট মাসে আমরা মনে করতাম গণমানুষের যে আকাঙ্ক্ষা, ডিক্টেটরকে, শেখ হাসিনাকে উৎখাত করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সেকুলার রাষ্ট্র যেখানে সবার সমান অধিকার আছে, তারা সেইটাই কাজ করবে। কিন্তু তারা পলিটিক্যাল পার্টিগুলো কখনো বিএনপির দিকে যায়, কখনো জামাতে, শেষ পর্যন্ত জামাতে গেল। এখন লোকে তো বলে যে তারা জামাত ছিল, তারা অরিজিনালি শিবির শিবির ছিল, ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। এটা কিন্তু এনসিপির জন্য একটা অশনি সংকেত। অ্যাকচুয়ালি তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যারা এই মানে এই সেকুলার ধারণায়, এই যে আপনার মৌলবাদী ধারণার বাইরে ছিল, সেই সব মেম্বাররা, সেন্ট্রাল মেম্বাররা এনসিপির, তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন, কেউ স্টেটমেন্ট দিচ্ছেন, ধীরে ধীরে বেরিয়ে আসছেন। তারা হয়তো একসময় একটা দল করবেন বা নাও করতে পারেন, কিন্তু তারা এটা থেকে ডিস অ্যাসোসিয়েট করে ফেলছেন। এটাই হচ্ছে রিয়ালিটি। তার মানে আপনি এনসিপির
তেমন কোনো সম্ভাবনাময় রাজনৈতিক ভবিষ্যৎ দেখেন না? না, আমি দেখি তো নাই, এটা মনে করি যে এটা বিলোপ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। এনসিপির ভূমিকা রাখার যে এবিলিটি যেটা ছিল, তারা প্রথমত তারা দল করছেন একটা, এই দলে ডক্টর ইউনূস তাদের পরামর্শ দিয়েছেন। তারা সোশ্যাল ফোর্স হিসেবে থেকে যে কাজটা করতে পারতেন, যে প্রধান কাজ ছিল যে দুর্নীতি মুক্ত করা, প্রধান কাজ ছিল বৈষম্য মুক্ত করা, প্রধান কাজ ছিল যে আমাদের সমাজে যে অনিয়ম আছে, অনাচার আছে, এগুলির বিরুদ্ধে তারা কিন্তু একটা পাওয়ারফুল শক্তি হয়ে দাঁড়াতে পারতো। সেখানে তাদের এই রাজনৈতিক দল করার প্রয়োজনীয়তা ছিল না, এটা আমি আগেও বলছি। আমি এখনো মনে করি কি ইট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক। তারা নয়া বন্দোবস্তর কথা বলেন, ইনসাফের কথা বলেন, খুব ভালো কথা। নয়া বন্দোবস্ত কি এই যে ভোটের সিট ভাগাভাগি করা? এই ভাগাভাগি তো শেখ হাসিনা করছে। শেখ হাসিনা তার যে দলীয়, তার যে 14 দলের এর সাথে মিলেমিশা এই সিট তাকে দিলাম, ওই সিট ওনাকে দিলাম, ওই সিট, আমরা তো এটা দেখছি। ঠিক শেখ হাসিনার আদলেই কিন্তু এই সিট ভাগাভাগি হচ্ছে। বিএনপিও ভাগাভাগি করতেছে। এই যে ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসা উচিত ছিল, পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত ছিল, যেটা যেটা এই ছিল এনসিপির, কিন্তু সেরকম একটা প্রতিশ্রুতি ছিল জনগণের সাথে যে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। তারা এই ধর্মভিত্তিক রাজনীতির কথা তো তারা কখনো বলে নাই। তাদের সকল কর্মকাণ্ড ছিল একটা ইনসাফ, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা। সেই জন্যই কিন্তু সকল লোক কিন্তু তাদেরকে, জনগণ কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছিল। কিন্তু এখন আমরা কি দেখলাম? আমরা কিন্তু হতাশ অ্যাকচুয়ালি। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ অন্য একটা প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে একটু শুনতে চাই। সেটা হলো গিয়ে, আপনি লক্ষ্য করেছেন যে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে এসেছেন, এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে আমি মনে করি যে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। উনি কেবলমাত্র আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য নয়, এই মুহূর্তে পুরো বিশ্বের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি এর মধ্যে এসেছেন, এবং এই সফরটা কি রাষ্ট্রীয় সফর ছিল? আমার তা মনে হয় না, কারণ রাষ্ট্রীয় কোনো কর্মকর্তার সঙ্গে ওনার কোনো দেখাও হয়নি। উনি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ওনার দেখা হয়নি, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে উনি দেখা করেননি। উনি এসেছেন তারেক রহমানের কাছে তার মায়ের জন্য শোক বার্তা, ভারতের শোক বার্তা বা আনুষ্ঠানিক শোক বার্তা উনি দিয়েছেন, উনি চলে গেছেন সহমর্মিতা জ্ঞাপন করার পর। এগুলো আসলে কি ইঙ্গিত করে? এটা মোটা দাগে যেটা বোঝায় যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি ভারত সরকারের আস্থা নেই। সেই জন্য তারা ডেলিবারেটলি ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি, জয়শঙ্কর সাহেব, এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তার সাথেও উনি দেখা করেননি। উনি সম্পূর্ণভাবে আহ, বেগম খালেদা জিয়ার প্রতি ভারত সরকারের বা ভারতের জনগণের যে শ্রদ্ধা, আহ, তারেক রহমানের প্রতি তার সহানুভূতি জানানোর জন্য এসেছেন। এবং সেই কাজটা উনি 4 ঘন্টার সফরে আহ, সঠিকভাবে সম্পন্ন করতে পারছেন। এখানে এটাই বড় দাগ, মোটা দাগের কথা হচ্ছে যে ইউনূস সরকারের সাথে তারা কোনো কিছুই করতে চাচ্ছেন না। তাদের তাকে অ্যাভয়েডই করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকারকে একেবারে অ্যাভয়েড করে, তার সরকার প্রধানের সাথে দেখা না করে, সরকার প্রধান জানা যাচ্ছে যে দেখা করতে চাচ্ছিলেন ডক্টর ইউনূস, এবং আহ, আমাদের যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সেও দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু দেখা না করে উনি কাজটা করলেন, সেটা এক ধরনের, আমি বলবো কি, মোড়লগিরি যেটা ছিল, ভারতের যে মোড়লগিরি, সেই মোড়লগিরি কিন্তু অব্যাহত আছে। সুজাতা সিং যেমন এসে আহ, এরশাদ সাহেবকে বাধ্য করলেন ভোটে নিতে, 2014 সনে ভোট করতে বাধ্য করলেন। এইখানেও ওই ধারাটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। আর একটা জিনিস হলো যে ভারত সম্ভবত আহ, আহ, তারেক রহমানের একটা ক্ষতি করে গেছেন। ক্ষতি কি? যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে ভারত সরকার এই আগামী ইলেকশনে বিএনপিকে বিএনপির প্রতি সহানুভূতি সম্পন্ন, এ ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আছে। এই মুহূর্তে
ভারত বিরোধিতা হচ্ছে প্রধানতম রাজনৈতিক স্লোগান এই বাংলাদেশে। কম বেশি সবাই কিন্তু ভারতের বিরোধিতা করে। সেখানে একজনকে যদি কোনোভাবে প্রমাণিত করা যায় যে ভারত ওনার প্রতি সহানুভূতিশীল এবং উনিও ভারতের প্রতি সহানুভূতিশীল, এটাকে আমি বলবো যে ডক্টর জয়শঙ্করের এই যে ভিজিটটা তারেক রহমানের জন্য জুডাস কিস, অর্থাৎ যিশুকে